আজ তোমাদের আমি ক্রোমোজোম বলেছিলাম, কোষ বিভাজন পড়েছি, তারপর ক্রোমোজোম পড়েছি। আজ তোমাদের জনন সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তা দশম শ্রেণীর এই জননের কাকে বলে, প্রকারভেদ কী, ঠিক আছে, এবং সেই তাদের সংক্ষিপ্ত বর্ণনা আমাদেরকে জানতে হবে। জনন, এটা আজকে আমরা পড়াবো, রিপ্রোডাকশন বা জনন। এই জনন কাকে বলে? তাহলে জানি যে প্রত্যেক জীব তার জীবনের ধারাকে বজায় রাখার জন্য অপত্যের সৃষ্টি করে। অর্থাৎ প্রত্যেকটা জীব তার জীবনের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য বা বজায় রাখার জন্য কিসের সৃষ্টি করে? অপত্যের সৃষ্টি করে। এই অপত্য সৃষ্টির মাধ্যমই হচ্ছে জনন। অর্থাৎ অপত্য সৃষ্টি হবে, সেই মাধ্যমটাকে বলা হয় জনন। অর্থাৎ জনন কথার অর্থ বংশবিস্তার। জনন কথার অর্থ হচ্ছে বংশবিস্তার। জনন কাকে বলে? সংজ্ঞা যদি হয়, যে প্রক্রিয়ায় বা যে জৈবিক প্রক্রিয়ায় জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাহলে জনন। অর্থাৎ একটা জীব অপত্য জীব সৃষ্টি করবে, নিজের যে প্রজাতি সেই প্রজাতির অস্তিত্ব বজায় রাখবে, তাই বলা জনন। তাহলে জনন কি না, যে জৈবিক প্রক্রিয়ায় জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাহলে জনন। তাহলে তাৎপর্য কী? জননের এই তাৎপর্যটা কী? তাহলে তুমি সংজ্ঞা থেকেই জননের একটা তাৎপর্য পাবে। কি না, অস্তিত্ব রক্ষা। কী রক্ষা? অস্তিত্ব। অর্থাৎ জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা করে। মানুষ, হোমো সেপিয়েন্স, এই মানুষ তার মানুষ সৃষ্টির মাধ্যমে মানুষের যে প্রজাতি, সেপিয়েন্স প্রজাতির অস্তিত্বটাকে বজায় রাখে। গরু হলে গরু তার প্রজাতি বজায় রাখবে। প্রত্যেকটি প্রজাতি তার অপত্য সৃষ্টির মাধ্যমে সেই প্রজাতির ধারাটাকে অক্ষণে অস্তিত্বটাকে টিকিয়ে রাখে। তাহলে অস্তিত্বের জন্য তাহলে বললাম যে অস্তিত্ব বজায় রাখা। তাহলে জীব জনন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য সৃষ্টি করে, এই সৃষ্টির মাধ্যমে কী হয়? অস্তিত্বটাকে টিকিয়ে রাখে। তাহলে জননের গুরুত্ব দেওয়া না, অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা কাকে বলে? না, জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্বটাকে বজায় রাখে। আর কি? সংখ্যা বৃদ্ধি। জননের ফলে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। একটা থেকে দুটো, তারপর দুটো থেকে আরও জীব, একটার পর একটা করে জীব বাড়তে থাকছে, সংখ্যা বৃদ্ধি পায়। জীবেদের ভারসাম্য রক্ষা কীরকম? প্রতিনিয়ত অসংখ্য জীব মারা যাচ্ছে, ফলে জীবের সংখ্যা হ্রাস পাচ্ছে। জননের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে এই ভারসাম্যটাকে রক্ষা করা হয়। তাহলে জনন কাকে বলে বললাম? যে প্রক্রিয়ায় জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্বটাকে বজায় রাখে, জনন বলে। জননের তাৎপর্য কি? অস্তিত্ব রক্ষা। সংজ্ঞা থেকে আমি পাবো যে জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, বা অপত্য জীব সৃষ্টির মাধ্যমে অস্তিত্ব বজায় রাখে। জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে অস্তিত্ব বজায় রাখে। 2, সংখ্যা বৃদ্ধি করা। জননের মাধ্যমে জীব সংখ্যা বৃদ্ধি করে। 3, ভারসাম্য রক্ষা। অর্থাৎ প্রতিনিয়ত অসংখ্য জীবের মৃত্যু ঘটছে, ফলে জীবের সংখ্যা হ্রাস পাচ্ছে। জননের মাধ্যমে কি হয় না, অপত্য জীব সৃষ্টির মাধ্যমে সেই ভারসাম্যটা রক্ষিত হয়। এই জনন কয় প্রকার? এই জননের প্রকারভেদ, এই প্রকারভেদটা আমরা জানবো। জনন হচ্ছে প্রধানত 2 প্রকার। প্রধানত 2 প্রকার। কি কি? যৌন জনন আর অযৌন জনন। এই প্রধানত 2 প্রকার জনন। তো যৌন জনন আর অযৌন জনন। এছাড়া আমরা উদ্ভিদের ক্ষেত্রে এক ধরনের জনন দেখতে পাই, তার নাম হচ্ছে অঙ্গজ জনন। আর উদ্ভিদ প্রাণী উভয়ের দেখা যায় আমার একটা জনন হচ্ছে অপুংজনী। অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে যে অপত্য জীবের সৃষ্টি, তা বলা হয় অপুংজনী। এবার জননের প্রকারভেদ হিসাবে জনন 4 প্রকার। প্রধানত জনন হচ্ছে 2 প্রকার, যৌন জনন আর অযৌন জনন। এটা আমরা ভালোভাবে পড়বো। আজকে তোমাদের আমি যৌন জননটা পড়াবো। তো যৌন জনন কাকে বলে? জননেরই ভাগ। কার ভাগ এটা? জননের। তাহলে আমি বলতে পারি যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী গ্যামেটের বা জননকোষের মিলনের মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি হয়, তাহলে যৌন জনন।
যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী গ্যামেট বা জননকোষ, মানে একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী গ্যামেট, একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অর্থাৎ টুয়েনযুক্ত ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি হয়, তাহলে যৌনজনন। এগুলো হয় যৌনজনন। এই যৌনজনন, আজকে তাহলে আমরা এই যৌনজনন আবার কয় প্রকার, এই যৌনজনন পদ্ধতিকে আমরা দুই ভাগ ভাগ করে থাকি। যৌন জনন আবার দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে সংশ্লেষ, একটা হচ্ছে সংশ্লেষ, ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামি আমরা এই নিয়ে আলোচনা করবো। যৌন যৌনকে আমরা দুই ভাগ করে থাকি, ঠিক আছে, সংশ্লেষ আর সিনগ্যামি, সংশ্লেষ আর সিনগ্যামি। ক্লিয়ার? তাহলে আমরা দেখবো সংশ্লেষটা, দেখবো কি সংশ্লেষ। সংশ্লেষে কি হয়, আগে আমি ছবিটা একটু এঁকে নিই। আবার আমি বলছি, তোমরা আমার চেয়ে অনেক ভালো আঁকবে, ভালো আঁকতেও জানো। তা এক মিনিট। খুব একটা জটিল বা সুন্দর আঁকার কোনো দরকার নেই, বোঝাতে পারলেই হলো। সোজা করে আঁকবার চেষ্টা করবে। সোজা করে আঁকবার চেষ্টা করবে, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে কি হবে আমরা এটা বর্ণনা করতে। সংশ্লেষ, সংশ্লেষ কাকে বলে আমরা দেখব। তোমরা আরো আঁকি বুঝতে পারবে। ইজিপ্টের নাম নিশ্চয়ই একে চেনো। আবার বলছি, তোমরা আরো ভালো করে আঁকবে। তোমরা তো নিশ্চয়ই ইজিপ্টটাকে চেনো, নাম হচ্ছে স্পাইরোগাইরা। কি নাম? স্পাইরোগাইরা। নাম হচ্ছে স্পাইরোগাইরা, ঠিক আছে। ছবি আঁকতে অনেক টাইম লেগেছে। স্পাইরোগাইরা সংশ্লেষ পদ্ধতিতে জনন করে, অর্থাৎ যৌন জননের একটা যে ভাগ আমি বললাম তার মধ্যে একটা ভাগে পড়লো সংশ্লেষ কাকে বলে। যৌন জনন দুই প্রকার, একটা হচ্ছে সংশ্লেষ আর হচ্ছে আত্মীকরণ। সংশ্লেষ আর একটা হচ্ছে কি আত্মীকরণ। সংশ্লেষ আর কি বললাম, আত্মীকরণ, ঠিক আছে।
আমি এই যে ছবিটা দেখালাম এটা স্পাইরোগাইরার ছবি, এর চেয়ে আর ভালো আগে বললাম। স্পাইরোগাইর সংশ্লেষ কাকে বলে? সংশ্লেষ তাহলে আমরা দেখি সংশ্লেষ যৌনজনের যে একটা ভাগ আমরা দেখলাম, সংশ্লেষ বা কনজুগেশন, সংশ্লেষ বা কনজুগেশন কাকে বলে? না যে সরল যৌনজনন প্রক্রিয়া, যে সরল যৌনজনন প্রক্রিয়ায় দুটি একই প্রজাতিভুক্ত জীব অস্থায়ীভাবে মিলিত হয়। কীভাবে মিলিত হয়? অস্থায়ীভাবে মিলিত হয়ে সংশ্লেষ নালীর মাধ্যমে, দেখতে পাচ্ছি এটা সংশ্লেষ নালী, এই সংশ্লেষ নালীর মাধ্যমে সংশ্লেষ নালীর মাধ্যমে নিউক্লিয় পদার্থে, দেখতে পাচ্ছ নিউক্লিয় পদার্থ, নিউক্লিয়াস, এই নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করার পদ্ধতি বলা হয় সংশ্লেষ। কি বললাম? যে সরল যৌনজনন প্রক্রিয়ায় দুটি একই প্রজাতিভুক্ত জীব অস্থায়ীভাবে মিলিত হয়ে সংশ্লেষ নালীর মাধ্যমে, নালী দেখছ, সংশ্লেষ নালীর মাধ্যমে নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে কী করে অপত্য জীব সৃষ্টি করে, তাকে বলা হয় কনজুগেশন বা সংশ্লেষ। এবং এই যে এটা দেখছি এটা স্পাইরোগাইরা, কি নাম? SPIGYRA, স্পাইরোগাইরা দেখা যায়, দুটো স্পাইরোগাইরা। এই সংশ্লেষে অংশগ্রহণকারী জীবটাকে বলা, জীব দুটিকে বলা হয় কনজুগ্যান্ট। এবং এরপরে যে জাইগোটটা গঠিত হয়, ডিপ্লয়েড কোষটা গঠিত হয়, এরপরে যে ডিপ্লয়েড কোষটা গঠিত হয় তাকে বলা হয় জাইগোস্পোর। কি বলা হয়? জাইগোস্পোর। তাহলে সংশ্লেষ বুঝতে পারলে কি বললাম? সংশ্লেষ যে সরল যৌনজনন প্রক্রিয়ায় দুটি একই প্রজাতিভুক্ত জীব অস্থায়ীভাবে মিলিত হয়ে সংশ্লেষ নালীর মাধ্যমে নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে, তাহলে সংশ্লেষ বা কনজুগেশন। এবং এই অংশগ্রহণকারী জীব দুটিকে বলা হয় কনজুগ্যান্ট। উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে বলা হয় জাইগোস্পোর। ঠিক আছে? কোথায় দেখা যায়? নামটা আমি লিখলাম, বুঝতে পারছো? স্পাইরোগাইরা, SPIROGYRA, স্পাইরোগাইরা কে দেখা যায়, স্পাইরোগাইরা SPIROGYRA, এই স্পাইরোগাইরা দেখতে পাই আমরা। তো স্পাইরোগাইরা স্পিতে আমরা কি দেখতে পাই? আমরা সংশ্লেষ দেখতে পাই। এছাড়া দেখতে পাই, নাম লিখে দিচ্ছি এক্সাম্পল একটা, সেটা হচ্ছে প্যারামেসিয়াম, PARAMOECIUM, প্যারামেসিয়ামে আমরা দেখতে পাই। পরে যে জননটা সেটা হচ্ছে সিনগ্যামি। কি বলা হয় সেটাকে? সিনগ্যামি। তার দুটো ভাগ রেখেছিলাম, সংশ্লেষ আর বললাম সিনগ্যামি। সিনগ্যামি 2 নম্বর ভাগটা আমরা দেখছি সিনগ্যামি। এই সিনগ্যামি সহজ কথা হচ্ছে দুটো ভিন্নধর্মী যে গ্যামেটের মিলন, দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলনকে বলা হয় সিনগ্যামি। যদি সংজ্ঞাটা দিতে চাই তাহলে যে জটিল যৌনজনন প্রক্রিয়ায়, কার ভাগ? যৌনজননের। তাহলে যে জটিল যৌনজনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী গ্যামেট এর মিলনে, একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট মিলনে ডিপ্লয়েড জাইগোট গঠনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হওয়াকে বলা হয় কি? সিনগ্যামি। সিনগ্যামি সহজ যদি বলে সিনগ্যামি কি? দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলনকে বলা হয় সিনগ্যামি। সংজ্ঞা যদি চাই 2 নম্বরের, তখন লিখবো যে জটিল যৌনজনন প্রক্রিয়ায় দুটো বিপরীতধর্মী গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, ঠিক আছে, মিলিত হয়ে জাইগোট সৃষ্টির মাধ্যমে অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে বলা হয় সিনগ্যামি। এই সিনগ্যামিকে আমরা 3 ভাগে ভাগ করি। এখানে লিখবো আইসোগ্যামি। কি নাম? আইসোগ্যামি। আমি এখানে তোমাদের শৈবালের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, ছবিও শৈবালেরই দেবো। আইসোগ্যামি কি না, যখন গঠনগত দিক থেকে এক এবং আচরণগত দিক থেকে এক। গঠনগত দিক থেকে এক মানে দুটোরই গঠন একই রকম, এবং আচরণগত দিক থেকে এক, ধরো উভয়ই সমভাবে গমনে সক্ষম, এরূপ দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। কি বললাম? গঠনগত দিক থেকে এক, চিত্র আঁকছি আমি, গঠনগত দিক থেকে এক ও আচরণগত দিক থেকে এক, গঠনগত দিক থেকে এক ও আচরণগত দিক থেকে এক। দেখতে পাচ্ছি গঠনগত দিক এক, আচরণগত দিক থেকে এক মানে উভয় সমভাবে গমনে সক্ষম। এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি।
কি বলা হয়? আইসোগ্যামি। এই হচ্ছে আইসোগ্যামেট। এটা হচ্ছে আইসো, পরীক্ষা লিখবে আইসো, আমি শৈবালের সাহায্যে দেখাচ্ছি, আইসো শৈবালের উদাহরণ সাহায্যে আইসোগ্যামেট। এটা বলা হয় আইসোগ্যামি পদ্ধতিটা, আইসোগ্যামি। ঠিক আছে, এর এক্সাম্পলটা লিখবো আমরা। এক্সাম্পলটাকে ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাস মাউসি, ক্লামাইডোমোনাস মাউসি, এম ও ই ডাব্লিউ ইউ এস ডাবল আই, ক্লামাইডোমোনাস মাউসিতে দেখা যায়। ঠিক আছে, শৈবালের এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। তাহলে আইসোগ্যামি কি না, দুটি গঠনগত দিক থেকে এক এবং আচরণগত দিক থেকে এক এমন দুটি গ্যামেটের মিলন করা হয় আইসোগ্যামি। গ্যামেট দুটি বলা হয় আইসোগ্যামেট। পরে আসছে অ্যানাইসোগ্যামি। কি আসছে? অ্যানাইসোগ্যামি। এখানেও আমরা ক্লামাইডোমোনাস দিয়ে বোঝাবো। গঠনগত দিক থেকে ভিন্ন, অর্থাৎ একটা বড় ধরো একটা ছোট, কিন্তু আচরণগত দিক থেকে একই, অর্থাৎ উভয়ই ধরো গমনে সক্ষম, সমভাবে গমনে সক্ষম। অথবা গঠনগত দিক থেকে এক, অর্থাৎ দুটোরই গঠন এক, কিন্তু আচরণগত দিক থেকে আলাদা, অর্থাৎ একটা সক্রিয় একটা কম সক্রিয়, এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় কি? আইসোগ্যামি। একটা এক্সাম্পল, এখানে উদাহরণ ছবি আঁকি। তাহলে গঠনগত দিক থেকে ভিন্ন, তাহলে একটা গঠনগত দিক থেকে ভিন্ন, একটা বড় একটা ছোট, কিন্তু আচরণগত দিক থেকে এক, অর্থাৎ উভয়ে গমনে সক্ষম বা উভয়ে সমভাবে গমন করে, এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় কি? আইসোগ্যামি। বা গঠনগত দিক থেকে একই রকম, অর্থাৎ দুটোই সমান, দুটোই ধরো সমান, দুটোই ধরো সমান, কিন্তু আচরণগত দিক থেকে দুটো সমান ধরো, আচরণগত দিক থেকে আলাদা, অর্থাৎ সক্রিয় আর কম সক্রিয়, এমন দুটি গ্যামেটের মিলন বলা হয় অ্যানাইসোগ্যামি। তাহলে আমি বলছি এক লাইন সংজ্ঞা: গঠনগত দিক থেকে ভিন্ন, একটা বড় একটা ছোট, আচরণগত দিক থেকে এক, অর্থাৎ উভয়ই সমভাবে গমন সক্ষম, বা গঠনগত দিক থেকে এক, আচরণগত দিক থেকে ভিন্ন, এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় কি? অ্যানাইসোগ্যামি। ঠিক আছে, আর গ্যামেট দুটিকে বলা হয় অ্যানাইসোগ্যামেট। ঠিক আছে, ক্লিয়ার? আর এই পদ্ধতি বলা হয় অ্যানাইসোগ্যামি। এক্সাম্পল কি? এক্সাম্পল আমরা ক্লামাইডোমোনাস দিয়ে দিচ্ছি আবার, CHLAMY DOMONAS, ক্লামাইডোমোনাস ব্রাউনি। ক্লামাইডোমোনাস ব্রাউনিতে দেখা যায়। ঠিক আছে, আর এটাকে দুটো ভাগ যদিও দেখা যায়। ঠিক আছে, পরে আসছি আমরা একটা স্পাইরোগাইটাতে দেখা যায়। লাস্ট আমরা যেটা আসছি জনজনের, সেটা হচ্ছে উগগামী। কি বলা হয়? উগগামী। উগগামী কি না, দুটি ভিন্ন ধর্মী গ্যামেট, একটা সচল ক্ষুদ্র পুংগ্যামেট, একটা বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় উগগামী। কি বলা হয়? উগগামী। সচল ক্ষুদ্র বৃহৎ নিষ্ক্রিয়, দেখো এখানে ফ্লাজেলা দেখতে পাচ্ছি না, বৃহৎ নিষ্ক্রিয়, তাহলে দুটি ভিন্ন ধর্মী গ্যামেট, ব্যাকেটের মধ্যে লিখবে একটা সচল ক্ষুদ্র পুংগ্যামেট, বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলবো আমরা? উগগামী। ঠিক আছে, এরকম দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনকে বলবে উগগামী। ঠিক আছে, এই উগগামী দেখা যায় ক্লামাইডোমোনাস কক্সিফেরা,
COCCIFERA, কক্সিফেরাতে। তাহলে আমরা সবকটাই এক্সাম্পল ক্লামাইডোমোনাসের মধ্যে দিলাম, তোমাদের একটা করে এক্সাম্পল চাইবে। যেমন ধরো আইসোগ্যামি, এটা মনোসিস্টিসও দেখা যায়। সবই তোমরা ক্লামাইডোমোনাস দেবে, চিত্ত ক্লামাইডোমোনাসে রেখে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। পরের দিন আমরা জননের যে অপযৌন জনন আর অযৌন জনন, সেই অযৌন জননটা আমরা পড়াবো, ঠিক আছে। তোমরা ভালো থেকো।